আমি আমার পরিবার সহ ভারত ভ্রমণের প্রথম 3 দিন কোন কোন জায়গায় ঘুরছি এগুলা এই ভিডিওতে আছে। এছাড়াও কিভাবে কম খরচে কলকাতা ঘোরা যায় এবং আমরা কোন হোটেলে থাকছি আর কিভাবে খাওয়া দাওয়া করছি, যাতায়াত করছি, এই জিনিসগুলো এখানে তুলে ধরছি। কলকাতায় প্রথম দিন আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি ঘুরছি। দ্বিতীয় দিন দক্ষিণেশ্বর কালী মন্দির, বেলুর মঠ, আর তৃতীয় দিন কফি হাউস, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, আর হচ্ছে হাওড়া ব্রিজ। চিতপুর স্টেশনে নেমে আমরা মানি এক্সচেঞ্জ কিছু করিনি, তারপর একটা ট্যাক্সি নিয়ে আমরা মার্কো স্ট্রিটের দিকে রওনা দিয়েছিলাম। মার্কো স্ট্রিট মূলত হোটেলের জন্য বিখ্যাত। ওখানে বাংলাদেশি যারা যায় সবাই মার্কো স্ট্রিটেই হোটেল ভাড়া নিয়ে থাকে। তো আমরা ওখানে যাওয়ার পর আমাদের ট্যাক্সি ড্রাইভার হেল্প করছে, একটার পর একটা হোটেল দেখাইছে আমাদের পছন্দ অনুযায়ী হোটেল না হওয়া পর্যন্ত। তো আমরা মূলত 1800 টাকা দিয়ে একটা হোটেল ফিক্স করি। ওটা হচ্ছে গ্রিন ইন বাকেট অ্যান্ড রুম। 2টা রুম ছিল, 2টা বেড ছিল, এসি রুম। পরের দিন ঘুম থেকে উঠেই আমরা বের হয়ে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে। তো রাস্তার মধ্যেই একজন পুলিশ অফিসার আমাদের সাথে কথা বলতে চাইলেন। উনি বললেন যে উনিও একজন বাঙালি, উনি মূলত বাংলাদেশি বংশোদ্ভূত। তো এখানে অনেক আগে ওনার বাবা চলে আসছিল। তো ওনার সাথে কথা বললে আমাদের বেশ ভালো লাগছিল, বেশ ফ্রি মাইন্ডেড একজন পুলিশ। উনি আমাদেরকে কোন কোন জায়গায় ঘোরা যায় এইসব ব্যাপারে কিছু টিপস দিল। তো তারপরে আমাদেরকে দেখিয়ে দিল কোন বাসের মাধ্যমে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছাবো। তো আমরা লোকাল বাসে উঠি, মূলত লোকাল বাসের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। ওখানে দেখলাম মানুষজন কিভাবে চলে, কিভাবে ঝগড়া করে কন্ট্রাক্টরের সাথে। আমাদের দেশ থেকে কিন্তু দেশের ব্যাপারগুলো অনেক আলাদা। তো জিনিসগুলো আমরা এনজয় করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেছি ময়দানে মূলত ভিক্টোরিয়া মেমোরিয়ালটা অবস্থিত। তো আমরা পয়েন্টে নেমে কিছুক্ষণ হাঁটলাম, 3-4 মিনিট হাঁটার পরে পৌঁছে গেছি। ওখানে টিকিট করলাম 50 টাকা করে। তারপর দেখলাম ওখানে সাদা মার্বেলের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা মূলত রানী ভিক্টোরিয়াকে সম্মান জানাতে স্মৃতিসৌধটি 1906 থেকে 1921 সালের মধ্যে নির্মিত হয়েছিল। প্রায় 64 একর জায়গা নিয়ে এটি অবস্থিত। এখানে অনেক পুরনো আমলের স্মৃতি, পুরনো জিনিসপাতি রাখা আছে। দেখলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। বর্তমানে এটি মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর কন্ট্রোলে আছে। প্রথমে এটি ব্রিটিশ রাজরা তৈরি করেছিল। তারপর দুপুরের খাবার খেয়ে চলে যাই সায়েন্স সিটির উদ্দেশ্যে। সায়েন্স সিটি কলকাতার অন্যতম একটি বিখ্যাত জায়গা, বিখ্যাত পর্যটন স্থান, যেখানে স্পেস থিয়েটার, ন্যাচারাল সায়েন্স পার্ক, 3D পারফরমেন্স, ইভলিউশন থিম পার্ক, টাইম মেশিন, ডাইনোসর কমপ্লেক্স এবং আরও অনেক কিছু রয়েছে। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে গেলে এখানে অনেক কিছু শিখতে পারবে। এটা 1997 সাল থেকে চালু হয়েছে। তারপর আমরা ওই দিনের জন্য ঘোরাঘুরি শেষ করে হোটেলে চলে আসি। দেন রাতের বেলা নিউ মার্কেট, ফুটপাথ মার্কেটগুলা দেখি আর হোটেল সিদ্ধেশ্বরী আশ্রমে রাতের খাবারটা সেরে নিছি। আমাদের কলকাতায় দ্বিতীয় দিন সকালবেলা শুরু হয় নাস্তা দিয়ে। এদের নাস্তা ফুটপাতে হলেও নাস্তার মান কিন্তু অনেক ভালো ছিল। খাবারটা অনেক টেস্ট এবং মানসম্মত ছিল।
তারপর আমরা ধর্মতলা থেকে দক্ষিণেশ্বর কালী মন্দির যাওয়ার জন্য মেট্রো রেলের 25 টাকার টোকেন নিয়ে দক্ষিণেশ্বর পৌঁছে যাই। কলকাতার মেট্রো রেল সার্ভিস অনেক বেশি ভালো। আপনারা কলকাতায় আসলে অবশ্যই মেট্রো রেল কীভাবে চড়তে হয়, কোন কোন রুটে মেট্রো রেলগুলো চলে, এগুলো অবশ্যই দেখে আসলে আপনার অনেক খরচ বেঁচে যাবে। কারণ মেট্রো রেলের 20 টাকা ভাড়ায় অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। বেশিরভাগ দর্শনীয় স্থানই মেট্রো রেলের স্টেশনগুলোর আশেপাশেই থাকে। তাই আপনি যদি মেট্রো রেলে পৌঁছায় তারপরে অল্প 500 মিটার বা 1 কিলোমিটার হেঁটে যান তাহলে আপনার অনেক সুবিধা হবে। মেট্রো স্টেশন থেকে 15 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে। ওখানে বুক দেওয়ার জন্য একটি থালা নিচে মা, তারপর মোবাইল, ব্যাগ সব কিছু জমা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। এই জন্য ভিতরে ভিডিও করা সম্ভব হয়নি। তারপর আমরা দক্ষিণেশ্বরের আদ্যপীঠ মন্দিরে যাই, ওখানে মন্দির দর্শন করি এবং প্রসাদ গ্রহণ করি। আদ্যপীঠ মন্দির থেকে বিকাল 4টায় ব্যাক করে দক্ষিণেশ্বর ঘাটে এসে বেলুড় মঠের উদ্দেশ্যে লঞ্চে উঠি। কলকাতার টেম্পারেচার অনেক বেশি থাকলেও হুগলি নদীর উপর দিয়ে যাওয়ার সময় অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। হাওয়া খেতে খেতে এবং পরিষ্কার পানি দেখতে দেখতে আমরা পৌঁছায় গেলাম বেলুড় মঠ। বেলুড় মঠ হল রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত। এই মন্দিরটি স্বামী বিবেকানন্দ কর্তৃক হিন্দু, ইসলাম, বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। এখানে হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ দেখতে আসে। পরিবেশটা এতই সুন্দর, শান্ত ও নিরিবিলি রাখা হয়েছে যে আপনি ঘন্টার পর ঘন্টা চাইলে এখানে বসে কাটিয়ে দিতে পারবেন। এছাড়াও পাশেই নদী আছে, নদীর পাড়ে ঘাটেও অনেক মানুষ বসে সময় অতিবাহিত করে।
সন্ধ্যা পর্যন্ত বেলুর মঠে থেকে সন্ধ্যা আরতি শুনতে শুনতে আমরা ব্যাক করে ফেলি। আমরা ঠিক যে পথে গিয়েছিলাম সেই একই পথে আসছি, প্রথমে নৌকা দিয়ে, তারপর আবার মেট্রো রেলে উঠে আমরা কলকাতায় পৌঁছে যাই। আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ শেষ হয়। কলকাতায় আমরা আরেকটি হোটেলে থাকছিলাম, এটা হচ্ছে হোটেল গ্যালাক্সি। এটার সার্ভিস আগেরটার চেয়ে বেটার এবং প্রাইস একটু কম আছে, 1500 টাকার মতো পড়ছে এটাতে। এটাও এসি রুম, তবে একটা রুম বাট 2টা বেড আছে এক রুমের মধ্যে। আমার সাজেশন থাকবে এটাতে থাকার জন্য, কারণ এটা শ্যামলী গ্রিন লাইন বাসগুলার কাউন্টারের ঠিক পাশেই। পরবর্তী দিন আমরা ঘুম থেকে উঠেই একটা ক্যাব নিয়ে নেই। ক্যাব নিয়ে একদম 3টা প্লেস একসাথে ঘোরানোর জন্য বুক করে ফেলি। প্রথম হচ্ছে কফি হাউস, তারপরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, শেষ হচ্ছে হাওড়া বিচ। কলকাতার রাস্তায় আপনার একটা জিনিস অবশ্যই চোখে পড়বে, ওদের রাস্তা অনেক ক্লিন, তারপর প্রত্যেকটা রাস্তার দুই পাশে ভালো পরিমাণ গাছ আছে, হাঁটার জন্য ফুটপাথ থাকে অনেক বড়। এত গরমের মধ্যেও ছায়ায় ছায়ায় হাঁটা যায়। কলকাতার বিখ্যাত পার্ক স্ট্রিটে অবস্থিত প্রেসিডেন্সি কলেজের ঠিক বিপরীতে একটা গলি আছে, গলি দিয়ে একটু সামনে গেলেই মান্নাদের গানের যে কফি হাউস, সেই কফি হাউস সব সময় মোটামুটি ভিড় থাকে, কারণ আশেপাশে বেশ কয়েকটা স্কুল কলেজ আছে। কলেজ স্ট্রিটের ফুটপাতে মোটামুটি সব ধরনের বই এখানে পাওয়া যায়, আপনি চাইলে বইয়ের মার্কেটটাও ঘুরে আসতে পারেন। এখানে আমরা পরিবার সহ আড্ডা দিলাম এবং কোল্ড কফি আর চিকেন কাটলেট খাইলাম আমি। ট্যাক্সি আমাদেরকে নিয়ে গেল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি একটি উল্লেখযোগ্য পর্যটন গন্তব্য এবং কলকাতার অন্যতম বিখ্যাত স্থান। চমৎকার এই বাড়িটি কলকাতার সবচেয়ে অত্যাশ্চর্য ঐতিহ্যবাহী স্থাপনাগুলির মধ্যে একটি, এবং এটি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এবং তার যৌবন এবং তার প্রাপ্তবয়স্ক বছরগুলো এখানেই কাটিয়েছিলেন। আমাদের পরবর্তী গন্তব্য ছিল হাওড়া ব্রিজ। তো হাওড়া ব্রিজ যাওয়ার জন্য প্রথমেই আমরা বিদ্যাসাগর সেতু হয়ে যাই, কারণ হচ্ছে ওইটাও একটা ঝুলন্ত ব্রিজ। তারপর হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশনের পাশেই হাওড়া ব্রিজ।
হাওড়া ব্রিজে নেমে ছবি তুললাম, হাঁটলাম কিছুক্ষণ। তারপর মেট্রো রেলে ব্যাক চলে আসি আমরা ধর্মতলা পয়েন্ট। ধর্মতলা মূলত এসপ্ল্যানেড স্টেশন যেটা, ওইটা অবস্থিত। কলকাতায় আমাদের শেষ গন্তব্য ছিল কালীঘাট কালী মন্দির, ওখানেও আমরা মেট্রো রেলে গিয়েছিলাম। আমি আগেই বলছিলাম ভারতে মেট্রো রেলের সুবিধা অনেক বেশি, আপনি কলকাতায় যদি যান অবশ্যই মেট্রো রেলের ব্যাপারটা মাথায় রাখবেন। এই ছিল মূলত আমাদের 3 দিনের কলকাতা ঘোরাঘুরি। তার পরবর্তীতে আমরা নবদ্বীপ মায়াপুর গিয়েছিলাম, ওইটার ভিডিও পরবর্তীতে দিব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকের জন্য টাটা।